আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক অভিজ্ঞরা অনেক উৎকণ্ঠা এবং শঙ্কা প্রকাশ করেছেন এবং করছেন, এবং অনিশ্চয়তার দোলাচলে বাংলাদেশের রাজনীতি। এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই কিছু কথা, কিছু আলোচনা। রাজনীতি চর্চা, রাষ্ট্রচিন্তা, রাজনীতির পাশা খেলা। নিত্যদিনের মতো আজকেও আপনার সাথে আমি শেয়ার করতে এসেছি সমসাময়িক রাজনীতির বিষয়। আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযুক্ত মামলার রায় ঘোষিত হবে। সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে বিক্ষিপ্তভাবে এবং নানা পর্যায়ে নানাভাবে কর্মসূচি আছে। সেই কর্মসূচির ভিত্তিতে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত রাজনৈতিক দলটি অনেক কাজ করে ফেলছে। এটা সরকারের ভাবা উচিত ছিল যে আওয়ামী লীগ কিন্তু আন্দোলন সংগ্রামে পারদর্শী একটা রাজনৈতিক দল। এটা বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা সামান্য কাজ করে এবং জানে তারা সকলেই অবহিত, কিন্তু সরকার সেগুলি বিবেচনায় নেওয়া উচিত ছিল। আবেগ দিয়ে রাজনীতি হয় না। আলিফ শিকদার ইয়ান ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। আবেগ দিয়ে রাজনীতি হয় না। আওয়ামী লীগ কিন্তু আন্দোলন সংগ্রামে পারদর্শী, এবং এক কথায় একটা প্রবাদ আছে যে আওয়ামী লীগ বিরোধী দলীয় রাজনীতির জন্য খুব উপযুক্ত একটা রাজনৈতিক দল। এটা কিন্তু অনেক সময় অনেক সভা সেমিনার আলোচনায়, অর্থাৎ রাজনীতি যারা চর্চা করে এবং গবেষণা করে তারা কিন্তু সবসময় ভেবে থাকে এবং বলে থাকে যে বিরোধী দল হিসাবে, একটা দেশের বিরোধী দল হিসাবে ওয়াচডগ কিংবা আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে প্রতিবাদ মুখর হিসেবে আওয়ামী লীগ একটা বেশ মানানসই রাজনৈতিক দল। এটা কিন্তু সবাই স্বীকার করে। সেদিক থেকে সরকারের রাজনৈতিক বিবেচনা করা উচিত ছিল। শেখ হাসিনার রায় কালকে কি হবে? ফাঁসি, যাবজ্জীবন, বেকসুর খালাস? আমরা কেউ জানি না। বিচারকের মনের খবর গার্লফ্রেন্ড ছাড়া কেউ জানে না। একটা প্রবাদ আছে ইউরোপে যে বিচারকের, জাস্টিসের মনের খবর একমাত্র গার্লফ্রেন্ডের মনের খবরের মতো কেউ জানে না। তো ঠিক তেমনিভাবে আমরা জানি না আদালতের রায় কি হবে আগামীকাল। তবে কেউ কেউ মনে করে যে এইটা যেহেতু একটা ট্রাইব্যুনাল কোর্ট, অর্থাৎ এইখানের রায়টা প্রচলিত আদালতের, আমাদের যে দেওয়ানি আদালত আছে দেশে, সেটা থেকে ভিন্ন এবং একটু ব্যতিক্রম। সে যাই হোক, তো শেখ হাসিনার বিচার যাই হোক, তাকে কেন্দ্র করে কিন্তু দলটি অনেকখানি চাঙ্গা হয়েছে, এবং দেশের মানুষের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া আওয়ামী লীগ সম্পর্কে ছিল সেটা কিন্তু অনেকখানি কিছুটা হলেও কেটে গেছে। যেহেতু দীর্ঘ 15 মাসে এই যে সরকার, সেই সরকার তেমন কোনো কিছু দেখাতে পারেনি জনসমক্ষে বা জনগণের কাছে, যেটা দিয়ে তারা আওয়ামী লীগের সেই 16 বছরের কর্মকাণ্ডের যে একটা সমাজ। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থাকায় অনেক ভুল ত্রুটি করেছে, কিন্তু আবার আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থাকার, 17 বছর ক্ষমতায় থাকার সুযোগে অনেক ভালো কাজও করেছে। তো সেই ভালো কাজগুলিকে আপনার ট্যাকেল দেওয়ার মতো বা ভালো কাজগুলিকে আপনি যদি কম্পেয়ার করেন, সেই কম্পেয়ার ক্ষেত্রে এ সরকারের অবস্থান 0-0-0। সে যাই হোক, এখন ভারত বিরোধী রাজনীতি আমাদের এখানে খুব মাঠ গরম করে সব সময়, আপনারা সকলেই জানেন। কিন্তু সেই ভারতেই যাচ্ছেন আমাদের রাষ্ট্রের সেকেন্ড ম্যান, নিরাপত্তা উপদেষ্টা। এটা আমাদের এই 54 বছরের রাজনীতির ইতিহাসে বা রাষ্ট্র ক্ষমতার ইতিহাসে এই পদটি সৃষ্টি করা হয়েছে এই বছর। খলিলুর রহমান সাহেব তিনি যাচ্ছেন ভারতের একটা আমন্ত্রণে বা ভারতের সাথে আলোচনার জন্য, বা ভারতের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে। ঠিক এই মুহূর্তে সামনে নির্বাচন, আগামীকাল শেখ হাসিনার বিচারের রায়, এবং ডক্টর ইউনূস সাহেব যুক্তরাজ্যের একজন মন্ত্রীর কাছে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ঠিক দেশে কিছু সহিংসতা চলছে, ঠিক সেই রকম একটা পর্যায়ে যে ভারত সফর জরুরি হয়ে গেল কেন এবং যেতেই হবে কেন?
যে ভারতের নাম শুনলে আমরা তেলে বেগুনে জ্বলে উঠি। যদি প্রয়োজন হয় ভারতের কেউ আসুক এখানে, সেরকমটা হওয়া উচিত ছিল। কিন্তু রাজনীতিতে যাই বলেন, অ্যান্টি ভারত রাজনীতি বা ভারত বিরোধী রাজনীতি বা এটা আসলে বাংলাদেশের জন্য এটা পুরোপুরি সঠিক না। এটা শুধু রাজনীতির মঞ্চ গরম, বক্তৃতার মাঠ গরম করা ছাড়া আর কিছু না। ভারত খুব প্রয়োজনীয় ভূমিকা পালন করে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে। বৃহৎ প্রতিবেশী দেশ, বন্ধু পাল্টানো যায়, বন্ধু পরিবর্তন করা যায়, কিন্তু প্রতিবেশী কখনো পরিবর্তন করা যায় না। এই বিষয়টা আমাদের দেশের রাজনীতিবিদরা শুনতে চায় না বা শুনতে পায় না। তাই আমি মনে করি যে কি বৈঠক হতে পারে আমরা তো জানি না, আমি তো জানি না, কিন্তু আমরা কল্পনা করতে পারি, ধারণা করতে পারি যে সেই আলোচনাটা কি হতে পারে বা আদৌ কি আলোচনা হবে। অবশ্যই হবে। অজিত দোভাল ভারতীয় রাজনীতির একজন শাসকের একজন ঘনিষ্ঠ এবং শক্তিশালী, এটা তো অবিশ্বাস বা না জানার কথা নয়। আর বাংলাদেশেও এই মুহূর্তে খলিলুর রহমান বা রাজনীতির বা শাসক বা আমাদের সিক্রেট ডিসিশনের একটা বিশাল ভূমিকা পালন করে। অবশ্য তিনি চট্টগ্রাম বন্দর দিতে সক্ষম হলেও করিডোর কিন্তু দিতে পারেনি। তো এই সব বিবেচনা করে এনামুল হক রাজু, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এইসব বিবেচনা করে ঠিক এই মুহূর্তে খলিলুর রহমানের ভারত সফরটা কিন্তু একটা আলোচনার বিষয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা ডক্টর ইউনূস সাহেব নিজেই যুক্তরাজ্যের একজন মন্ত্রীর কাছে বলেছেন। তাহলে নিশ্চয়ই যুক্তরাজ্যের মন্ত্রী প্রশ্ন করেছিলেন, তাহলে যুক্তরাজ্যের নজর আছে বা ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপের পশ্চিমা বিশ্বের নজর আছে। মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পিরিজপুর, থ্যাংক ইউ ফর ওয়াচিং। মিল্টন মাঝি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এই নজর আছে ভারতের যে এখন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব গেলেন, নিশ্চয়ই ভারতের সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা উপদেশ আছে, কথাবার্তা হবে বা আলোচনা হবে বা কিছু একটা হবে, তাই তো হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। কারণ এইদিকে মানে আপনি আমাদের ভারতের চিকেন নেক সংলগ্ন, হ্যাঁ, আমাদের দিনাজপুর চিকেন নেক সংলগ্ন, সেখানে কিন্তু ভারত 3টা সামরিক ঘাঁটি করেছে, একটা সামরিক স্টেশন করেছে, একটা মিলিটারি স্টেশন, 3টা সামরিক ঘাঁটি করেছে। বিষয়টি গভীরভাবে ভাবতে হবে, এত হালকা করে দেখলে চলবে না। এদিকে বিশেষজ্ঞরা বলছে, এই উপমহাদেশ এর নিরাপত্তা বিশ্লেষক যারা করেন, বিশেষজ্ঞ যারা আছেন, যারা ভাবেন, তারা বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে অনেক অঘটন ঘটতে পারে, অপ্রত্যাশিত অনেক রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে এবং অনেক ঘটনা ঘটতে পারে। আমি সেই দৃষ্টিভঙ্গির আলোকে সবুজ মজুমদার, মিল্টন মাঝি এবং আরো অনেকে আসছেন। আমি ঠিক আমার শারীরিক অবস্থাটা ভালো না, কিন্তু রাজনীতি চর্চা, রাষ্ট্রচিন্তা আমার ভালো লাগে, সেই জায়গা থেকে আমি কথাগুলি বলছি। যে সেই জায়গা থেকে বলছি যে ভারতের কিন্তু 3টা আমাদের সীমান্ত সংলগ্ন 3টা সামরিক ঘাঁটি, একটা মিলিটারি স্টেশন, আমি যদি ভুল না করে থাকি, তারা করে ফেলেছে পূর্বাঞ্চলীয় কমান্ড কাউন্সিল নিয়ন্ত্রণে। এটা কিন্তু একটা ভারতের পূর্বাঞ্চল, আমাদের পূর্বাঞ্চল না। এই চীনের কিন্তু নিয়ন্ত্রণে এসে গেছে মায়ানমারে যে বিদ্রোহী সামরিক সেনারা তাদের আধিপত্য ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছিল, এখন কিন্তু রাইট নাও এখন কিন্তু সংবাদটা সেরকম নয়। এখন সামরিক জান্তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এবং চীনের সহযোগিতায় তো থাকি। চীনের সিস্টার কনসার্ন বলা হয় মায়ানমারকে। পাশাপাশি আমাদের দেশের সামনে নির্বাচন, আগামীকাল শেখ হাসিনার রায় ঘোষিত হবে নভেম্বর 17 তারিখ। 20 তারিখে একটা আদালতের একটা সমস্যা আছে, তত্ত্বাবধায়ক সরকারটা ফিরবে কি ফিরবে না, ফিরবে মনে হয়, যেহেতু 20 তারিখে। এরপর আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে তফসিল ঘোষণা করা লাগবে। জানুয়ারিতে গিয়ে আপনার নির্বাচন 1 মাস, ফেব্রুয়ারিতে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে নির্বাচন করতে হবে। এই সময়টা কিন্তু ক্রমান্বয়ে ঘনিয়ে আসছে, এই সময়টা ঠিক সঠিক নয়। পাশাপাশি আমাদের এখন রাষ্ট্রের
সর্ববৃহৎ রাজনৈতিক দল বা যেটাকে আমি বড় দল বলি, মানে বিএনপি তাদের নির্বাচনী বিভোর হয়ে আছে, অর্থাৎ নির্বাচনী আমেজে তারা বিভোর হয়ে আছে। তারপরে যে একটা প্রশাসনিক শক্তি বা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে, সরকারকে নিয়ন্ত্রণ করছে, সেটা হলো জামাত ইসলামী বাংলাদেশ। জামাত ইসলামী বাংলাদেশ কিন্তু একটার পর একটা ইসলাম নিয়ে যেমন ফ্যাক্টর সৃষ্টি করছে, নির্বাচন নিয়ে বা রাজনীতি নিয়েও নানা রকম ফ্যাক্টর সৃষ্টি করছে। পিআর পদ্ধতিতে হতে হবে, গণভোট আগে হতে হবে, তাহলে একটার পর একটা। এখন আবার বলছে যে 26 সালের নির্বাচনের কোনো আইনি ভিত্তি নাই। সর্বশেষ অনেকগুলি ফ্যাক্টর খবর আপনারা জানেন, জুলাই সনদ হতে হবে, গণভোট আগে হতে হবে, পিআর পদ্ধতিতে হতে হবে। এর আগে সর্বপ্রথম যেটা ইউনূস সাহেবের সরকার 50 বছর থাকতে পারে, না হয় 29 সাল পর্যন্ত থাকতে পারে, একটার পর একটা তারা ফ্যাক্টর তুলছে। সর্বশেষ যে সৃষ্টি করছে সেটা হলো যে 26 সালের নির্বাচনের কোনো আইনি ভিত্তি নাই। এর অর্থ কি? অর্থাৎ তারা সমস্যার সৃষ্টি করছে এবং সময় কাল ক্ষেপণ করছে। আপনার মন্তব্য সুদূর অনেক বিচক্ষণতার সাথে বলছেন ঘটবি, ইনশাল্লাহ ঘটবি। আমি ভালো কিছু ঘটুক সেটা চাই, খারাপ কিছু ঘটুক, কারণ যত ঘটনাই ঘটবে, যত কিছুই হবে, সেটার দায়ভার কিন্তু শেষ পর্যন্ত জনগণকে নিতে হবে। আমরা ভোগান্তিতে পড়বো, সাধারণ অতি সাধারণ নগণ্য মানুষেরা এর দায়ভার। আজকে দেখেছেন যে ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল বিঘ্ন ঘটেছে। ক্ষতিগ্রস্ত কি হয়েছে? সরকার না, রাষ্ট্র না, জনগণ, যাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমি চাই যে ভালো কিছু ঘটুক, শান্তির সুবাতাস না হোক, অন্তত শান্তির একটা দিকে সামনে এগিয়ে যাক। সুজিত গরামি যে আছেন একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি যে কথাটি বলছি, জামাত ইসলামী বাংলাদেশ কিন্তু একটার পর একটা সমস্যা এবং সংকট সৃষ্টি করছে এবং খুব জটিল প্রক্রিয়ার দিকে এগিয়েছে বলে আমি মনে করি। তো সেদিক থেকে ভারতীয় বিষয়টা, ইন্ডিয়ানদের বিষয়টা, ভারতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে সরকার, কিন্তু ভারতকে ইলিশ দিচ্ছে, ভারতের সাথে চুক্তি বাতিল করছে না। আবার আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরে যাচ্ছে, দেখা যাক কি হয়। এদিকে ভারত বসে নাই, তিনিও কিন্তু 3টি সামরিক ঘাঁটি আমাদের সীমান্ত অঞ্চলে গঠন করে ফেলেছেন এবং একটা মিলিটারি স্টেশন। পাশাপাশি যে করিডোর নিয়ে অনেক কথা হয়েছিল, সেই করিডোরটা তো হয়নি শেষ পর্যন্ত, কিন্তু সেই করিডোর কিন্তু সেই মায়ানমার সামরিক বিদ্রোহী আর্মিরা মায়ানমারের কন্ট্রোল হারাচ্ছে, সামরিক জান্তারা, সেখানেও চীন বসে নাই। পাশাপাশি আপনি চট্টগ্রাম বন্দরকে তুলে দিয়েছেন বিদেশে মার্কিন একটা কোম্পানির কাছে। ঠিক এই পরিস্থিতিতে শেখ হাসিনা বলেছেন যে শেখ হাসিনার পতনে মানে মার্কিনীদের কোনো আমেরিকার কোনো হস্তক্ষেপ ছিল না। এটা তো বলবি, আমেরিকা যখন আমার বিরুদ্ধে থাকবে তখন আমি তার একরকম বলবো, আমেরিকা যখন পক্ষে থাকবে তখন আমি আর এক রকম বলবো। আমি শেখ হাসিনার এই বক্তব্যটিকে অত্যন্ত স্বাভাবিকভাবে নিচ্ছি। নিশ্চয়ই শেখ হাসিনার কাছে এরকম মেসেজ আছে বা খবর আছে যে আমেরিকা এখন আর বাংলাদেশের ব্যাপারে তার যে মিশন বা ভিশন, তার যে টার্গেট, সেটা ফিল আপ হয়েছে বা হয়নি, বাংলাদেশের ব্যাপারে মনোযোগী নয়। অতএব আমার শরীরটা ভালো না, সে ব্যাপারে হয়তো সে অনীহা প্রকাশ করছে, তাই হয়তো শেখ হাসিনাও তার ইউটার্ন নিয়েছে। আমেরিকা যদি ইউটার্ন নেয় তো শেখ হাসিনা ইউটার্ন নেবে। আপনার শত্রু বন্ধু, এ তো রাজনীতির পুরনো কথা। ভাই টুটুল, থ্যাংক ইউ, শুভকামনা আপনার জন্য। তো এই পরিস্থিতির মধ্যে আছে সামনে নির্বাচন এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে নির্বাচন, এবং এই নির্বাচনে হানা ভোট বা গণভোট নামের হানা ভোট, সেটা কিন্তু 120টা প্রশ্নের উপর, 104টা মূল প্রশ্ন, মৌলিক প্রশ্ন, এবং 20টা। এখন জনগণ এটা কিভাবে হানা দেবে? আমাদের দেশে হানা ভোট বা গণভোট নামের হানা ভোট সবসময় জয়লাভ করে, কিন্তু এইবারের গণভোটে কিন্তু চিত্র ভিন্ন। এখন পর্যন্ত দেখা যাক পরবর্তী সময় কি হয়। যদি না জয়লাভ করে তাহলে তার রেজাল্ট কি হবে? বিষয়টা জটিল। এবং আদৌ কি জনগণ এই গণভোটের জন্য প্রস্তুত আছে বা হানা ভোটের জন্য?
এবং তারা কোন বিষয়ের উপর সিদ্ধান্ত নিয়ে সেই বিষয়গুলি তারা আদৌ কি ওয়াকিবহাল হতে পারবে শেষ পর্যন্ত, সেটা একটা বিষয়। যদি বিএনপি এবং জামাতের আরেকটা প্রশ্ন, তাদেরকে উপপ্রধানমন্ত্রী দিতে হবে। হ্যাঁ, উপপ্রধানমন্ত্রী জামাতের 2-3টা প্রশ্ন অলরেডি মাঠে দিয়ে রেখেছেন যে জামাত বিরোধী দলকে উপপ্রধানমন্ত্রী করতে হবে, এই একটা। তৃতীয় একটি কথা বলেছেন যে জামাত 3বারের চ্যাম্পিয়ন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনা যাবে না। এটা একটা হুমকি, এটা একটা থ্রেট। অর্থাৎ আমি 3টা বিষয় বললাম। একটা হলো 26 সালের নির্বাচনে আইনি ভিত্তি নাই, এটা বলছেন সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার। নায়েবে আমির ডক্টর তাহের সাহেব বলেছেন যে 3বারের চ্যাম্পিয়ন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনা যাবে না। আর যে তাদের কেন্দ্রীয় কমিটি থেকে বলা হয়েছে যে আমাদেরকে আমির বলছেন যে আমাদের মানে জামাত না, বিরোধী দলকে বলছে বিরোধী দলকে উপপ্রধানমন্ত্রী দিতে হবে, তারা আলাদা নির্বাচন হবে। অর্থাৎ বিষয়গুলি জটিল। ভারতের যে এই 3টা মিলিটারি ক্যাম্প, ঘাঁটি এবং একটা মিলিটারি স্টেশন ইজ ডেঞ্জারাস দ্যান ঘাঁটি। অর্থাৎ এই মিলিটারি স্টেশনে বসে তারা অনেক খবরদারি ওখানে বসেই রাখতে পারবে দেশের আভ্যন্তরীণ বিষয়, কোথায় কি হচ্ছে, কোথায় কি হতে পারে। এই যে একটা সার্চ করা, এইটার ভিতরে কিন্তু আমরা ঢুকে গেলাম। আপনি যেভাবে বলেন, যেমন করে বলেন। পাশাপাশি চীনের হস্তক্ষেপ। আপনি পোর্ট যখন আমেরিকাকে দিয়ে দিলেন, চট্টগ্রাম বন্দর, তখন চীনের এটা চিন্তার বিষয় তো অবশ্যই। চীন মায়ানমারকে নিয়ন্ত্রণ করে নিচ্ছে সামরিক যান তাদের দিয়েই, অথচ এখানে সামরিক আর্মিরা মায়ানমার সামরিক যান তার হাতে ছিল মাত্র 23%, আর মানে 67%-এর উপর চলে গিয়েছিল আপনার বিদ্রোহী আর্মিদের হাতে, সেটা নিয়ন্ত্রণে নিয়েছে। ঠিক সেই মুহূর্তে অল্প সময়ের মধ্যে নির্বাচনের কখন তফসিল ঘোষণা হবে, তারপর অন্যান্য কর্মকাণ্ড, এবং আদৌ কি এই সরকারের অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে? কারণ এই সরকার তো একটা রাজনৈতিক দলকে সৃষ্টি করেছেন এবং সমর্থন দিয়েছেন। সুতরাং আমরা অপেক্ষায় থাকি। অপেক্ষায় থাকা ছাড়া আমাদের হাতে কোনো অপশন নাই। কারণ আমরা সাধারণ নাগরিক এবং জনগণদের সমস্যা, চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষক জনাব জিয়াউদ্দিন তৌহিদ ভাই, শুভকামনা আপনার জন্য, থ্যাংক ইউ, আপনার জন্য শুভকামনা রইল। তো অপেক্ষায় থাকা যাওয়ার উপায় নেই। অথবা আমরা দেখি যে অজিত দোহাল এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবের মধ্যে কি আলোচনা হয় এবং পরবর্তী রাজনৈতিক ইউটার্ন কোন দিকে যায়। আমরা দেখি ভারতের পরিস্থিতিটা, ভারত আমাদেরকে কোন দৃষ্টিতে দেখে বা দেখতে চায়, আমরা কোন দৃষ্টিতে দেখি, চীন আমাদের কোন দৃষ্টিতে দেখতে চায় সেটা দেখি। পশ্চিমা বিশ্ব প্রশ্ন তুলছে এবং এটা দিনের পর দিন অনেকেই মনে করে যে বাড়বে, যে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, বা আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা কেমন হবে। এখন প্রশ্ন উঠবে যে আওয়ামী লীগ তো বিএনপি ছাড়া নির্বাচন করেছে, আওয়ামী লীগ কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করে নাই, কোনো দলকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করে নাই। হ্যাঁ, সেটা দৃষ্টিকটু ছিল, গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ ছিল, কিন্তু সেটা কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করে নাই। সরকার ইতিমধ্যে জাতীয় পার্টি বা 14 দল নিষিদ্ধ ঘোষণার পর থেকে সরে গেছে, সেই আলোচনাটা এখন মাঠে নাই। অতএব আর আমি আরেকটা বিষয় বললাম যে জামাত ইসলাম একটার পর অ্যাডভোকেট আল মিরাজুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো অ্যাডভোকেট, রাজনৈতিক সচেতন এবং সবসময় বেশ সচেতন নাগরিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই কথাগুলি বলে রাখছি, কিছুই আগে বলতে পারছি না, কিন্তু আমি যাদের কথা বলতে পারছি সেটা হলো যে যারা রাজনীতি বিশ্লেষণ করেন এবং অভিজ্ঞ, যারা আগাম মন্তব্য করার যোগ্যতা রাখেন, সামর্থ্যবান, তারা বলছেন যে আগামী 20 থেকে 25 দিনের মধ্যে একটা নতুন অপ্রত্যাশিত রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে বা আসতে পারে, বা সংকট ঘনীভূত হতে পারে, অনেক ঘটনা ঘটতে পারে। আমরা অপেক্ষায় থাকি, দেখি কি হয়। জনগণ আমরা হলাম সোনা উল্লাহ, শুনে যা, তারা হলো বকা উল্লাহ, বলে যা। হাতির সাথে পিঁপড়ার প্রেম হয় না, পিঁপড়ার সাথে হাতির প্রেম হয় না। আজকের মতো এখানেই শেষ করছি।
আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জুয়েল, তোমাকে অসংখ্য ধন্যবাদ।